৩৬ বছর আগে এপ্রিল রাত ১টা বাজে, সাল ১৯৮৬। সোভিয়েত ইউনিয়নের পতন এবং সমাপ্তির ৫ বছর আগে উত্তর ইউক্রেনের ৪ নম্বর পারমাণবিক চুল্লিতে একটি মানবিক ত্রুটি ঘটে, যা বহু বছরের জন্য পুরো বিশ্বকে বদলে দিয়েছে। আপনি একা মরবেন না, হয় একসাথে মরবো অথবা বেঁচে থাকবো। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি দুর্ঘটনা। এটি ছিল ইউএসএসআর এর পতনের অন্যতম কারণ। এটি বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ে পরিণত হয়। আমরা চেরনোবিলে যাচ্ছি। আজ আমরা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছি, আর রাজধানী থেকে চেরনোবিল গাড়িতে ২ ঘন্টা। কিন্তু আমরা সেখানে ভিন্নভাবে যাচ্ছি, একটু অন্যভাবে। আমরা কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে উঠে চেরনোবিলের উদ্দেশ্যে রওনা করব। এটা কিন্তু একটা হিমায়িত নদী। আমরা একটা প্রাইভেট হেলিকপ্টারে যাব। যেমন বিস্ফোরণের দিন একটা হেলিকপ্টার রেডিয়েশন ক্লিন করতে গিয়ে বিধ্বস্ত হয়। পরিস্থিতিটা একটু ভয়ের, তবে উপর থেকে কিছু এলাকা দেখতে পাবো। চেরনোবিলের উদ্দেশ্যে রওনা হচ্ছে, যা সীমার বাইরে। ওকে, যাত্রা শুরু করলাম। রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, তবুও আমরা চেরনোবিলে যাচ্ছি। এটি বেলারুশের সীমান্তে অবস্থিত। বন্ধুরা, ৩ বছর আগে আমরা জাপানের ফুকুশিমা প্রিফেকচারে গিয়েছিলাম, যেখানে ভূমিকম্পের কারণে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরিত হয়েছিল। ফলে সুনামি হয় আর অনেক মানুষ মারা যায়। আর আমরা সেখানে পরিত্যক্ত শহরগুলোর কথা বলেছিলাম, যেখানে কেউই থাকতে চায় না, কারণ সেখানে তো রেডিয়েশন আছে। আমরা সেই ভিডিওতে আরো বলেছিলাম যে এটি ছিল জাপানের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয়। তবে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয় কোথায় হয়েছিল? যখন আপনি পৃথিবীতে ঘটা পারমাণবিক বিপর্যয়ের কথা শুনবেন, ইতিহাসের সবচেয়ে বড় এবং খারাপ ঘটনা হলো চেরনোবিল। পৃথিবীর আর কোনো দুর্যোগ এটির মতো এত ছড়িয়ে পড়েনি। ইউক্রেন থেকে সুইডেন সহ অনেক ইউরোপীয় দেশে রেডিয়েশন ছড়িয়ে পড়ে। এটা এখানেই, ইউক্রেনেই। এটি এখনো তেজস্ক্রিয় এবং আজও অনেক এলাকা নিষিদ্ধ। ওই যে রাডারটি চুল্লিগুলোর কাছাকাছি অবস্থিত, 4টি চুল্লির কাছাকাছি যেতে আর বিস্ফোরিত চুল্লির উপরে নির্মিত এই কংক্রিটের ঢালটি দেখতে অদ্ভুত লাগছে। আরো ভেতরে যেতে চাইলে গাড়িতে করে নিজেদেরকেই সেখানে যেতে হবে। ওকে, একবার চেরনোবিলে প্রবেশ করলে, চেরনোবিলের এই শহরের নাম আর বিদ্যুৎ কেন্দ্রটির নামকরণ করা হয়েছে এর নামে। তবে আরো কিছু শহর আরো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে কেউ থাকে না। কেন? কারণ এই গ্রামটি খালি করা হয়েছিল আর এখানে থাকার মতো কেউ নেই। রেডিয়েশন আছে। এলাকাটি এখন পরিত্যক্ত। এটা কি একটা হাসপাতাল? ৩৭ বছর আগে এটি একটি হাসপাতাল ছিল। তো এই ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতাল সবই খুব অদ্ভুত। বন্ধুরা, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা প্রতিটি শহরে যাচ্ছি আর এখন চেরনোবিলে প্রবেশ করছি। সামনেই একটা ওয়েলকাম সাইন দেখতে পাচ্ছি। এটাই আসল সাইনটি সোভিয়েত ইউনিয়ন থেকেই আছে। ওটা ইউএসএসআর এর প্রতিষ্ঠাতার স্ট্যাচু। এই শহরটা এত শান্ত আর অসম্ভব নীরব। ওটা একটা রাডার। এটা সোভিয়েত ইউনিয়নের একটি সিক্রেট। তারা এর সঠিক উদ্দেশ্য জানতোই না, কিন্তু আসলে এটি ছিল ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে একটি প্রতিরক্ষা ব্যবস্থা।
এটা ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষায় ব্যবহৃত হতো। ইউএসএসআর অবিশ্বাস্য ছিল, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ। তারপর তারা ভাইব্রেট হয় আর মিসাইলগুলোকে ফেরত পাঠায়। এতে প্রত্যেকেই সিগন্যাল ক্যাচ করতে পারে। এটি মিসাইলগুলোকে আবার ঘুরিয়ে দেবে আর এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাবে যেখান থেকে এটি এসেছে। এটা গাছের পাশে। কারণ তারা বিশ্বাস করতো যদি যুদ্ধ কেবল ইউক্রেনেই ঘটে তাহলে এটা পুরো পৃথিবীতেও ঘটবে। আপনি একা মরবেন না, মরলে সবাই মরবো, অথবা একসাথে বাঁচবো। কিয়েভে রেডিয়েশন পৌঁছায়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ছিল বেলারুশ, কারণ বেলারুশের দিকে বাতাস বইছিল। পোল্যান্ড আর সুইডেনেও পৌঁছে গেছে। ভাবুন, যদিও কিয়েভ মাত্র 1.5 ঘন্টা দূরে, কিন্তু রেডিয়েশন খুব কম ছিল। আর এটা চেরনোবিল শহর। আমরা প্রবেশ করতে যাচ্ছি। প্রথমেই যে শহরটাতে যাব তা একদম পরিত্যক্ত। দ্বিতীয় শহর, প্ল্যান্টের চারপাশে সবকিছু বা যে চুল্লিটি বিস্ফোরিত হয়েছিল তা 30 কিলোমিটার ব্যাসার্ধ প্রভাবিত করেছিল। এই শহরটা দেখতে খুব শান্ত আর নীরব লাগছে, কারণ সোভিয়েত ইউনিয়নের 80 দশকে এই শহরটি চিরতরে থেমে গেছে। 80 দশকের পর থেকে কিছুই বদলায়নি। রাস্তাগুলির নাম সোভিয়েত ইউনিয়নের মতোই, স্মৃতিস্তম্ভগুলো একই রকম, আশেপাশে কোনো বিজ্ঞাপন নেই, কোনো আবর্জনা নেই। হ্যাঁ, তাই এই শহরটি দেখতে সোভিয়েত ইউনিয়নের মতোই। সবকিছু ঘটেছে একটি চুল্লির বিস্ফোরণের কারণে, একটি মানবিক ত্রুটির কারণে। এর নাম চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে 4টি পারমাণবিক চুল্লি ছিল এবং তাদের মধ্যে একটি বিস্ফোরিত হয়েছিল। এই 4 নম্বর চুল্লিটি সিনেমা আর ডকুমেন্টারিতে দেখানো হয়। তখন ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল। এটাই সেই 4 নম্বর চুল্লি যেখানে সেই ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছিল। 4 নম্বর চুল্লিটি সেই খিলানের নিচে। এটা বিপজ্জনক নয়? এটা খুবই বিপজ্জনক। এটা ছিল একটা শক্তি কেন্দ্র। তারা রেডিয়েশন আটকাতে আর সীমিত করতে প্রচুর পরিমাণে কংক্রিট স্থাপন করে। তারা সেই খিলনাটি তৈরি করে তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। ওই কংক্রিটের নিচে রেডিয়েশন আছে, কিন্তু আমরা জানি না এটা আর কোনোদিন খোলা হবে কিনা। এমনকি কংক্রিট বিস্ফোরিত হয়ে রেডিয়েশন বের হয়ে আসবে কিনা। ঠিক এখানে না, কারণ তারা কর্মীদের জন্য এলাকা পরিষ্কার করেছে। তারা এই এলাকাটি পরিষ্কার করে, এখানকার সবকিছুকে নবায়ন করে। এগুলো শ্রমিকদের নাম, দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের নাম। আমরা এখান থেকে বিদ্যুৎ কেন্দ্রের ছবি তুলতে পারবো না। এটা একটা অদ্ভুত শহর। কারখানার শব্দ আর নীরবতা সবই একসাথে বিরাজ করছে। কেউ কথা বলছে না। দেখুন, আমি 4 নম্বর চুল্লি থেকে কয়েক কদম দূরে আছি। মানুষের ভুল যে বিস্ফোরণটি বিশ্বের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে বাধ্য করেছিল। রাস্তাটি পাকা করেছিল আর বাকি এলাকা এখনো তেজস্ক্রিয়। এখানে একটা ভয়াবহ শব্দ হচ্ছে। সুবহানাল্লাহ। বিপর্যয়ের পর চুলের ভিতরে যা কিছু ছিল তা ফেলে দেওয়া হয়েছিল। গ্রাফাইট, কংক্রিট, ধাতব নির্মাণ, এগুলো এখানেই পড়েছিল। আর তাদের এই পুরো এলাকা পরিষ্কার করতে হয়েছিল। তারা রোবট আর যন্ত্রপাতি ব্যবহারে ট্রাই করেছিল। এখানকার মাটিতে তা আরো কার্যকর ছিল। আমরা এখানে কোথাও দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা খিলানের নিচে। জানেন কি, এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় আর ভয়াবহ পারমাণবিক বিপর্যয়। আর হতাহতের চেয়ে বিস্তৃতি বেশি ছিল, কারণ বিস্ফোরণে খুব কম লোক মারা গিয়েছিল। তার 1 মাস পর 30 জন মারা যান। সময়ের সাথে সাথে রেডিয়েশন আপনাকে মেরে ফেলবে, তাই তারা হতাহতের সংখ্যা গণনা করতে পারবে না। এটি থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার সৃষ্টি করে। আল্লাহ আমাদের রক্ষা করুন। তাদের মতে 10,000 থেকে 90,000 মানুষ মারা গেছে। এই সংখ্যাগুলি কিন্তু শিওর নয়, কারণ প্রতিটি দেশের নিজস্ব অনুমান ছিল, কারণ তারা তো গুনতে পারছিল না। তাদের মতে এই খিলনাটি বিশ্বের সবচেয়ে বড় এবং এর খরচ $2 বিলিয়ন। ফরাসিরা এটি তৈরি করে এখানে নিয়ে আসে। তারা এটি অন্য কোথাও তৈরি করে, তারপর 4 নম্বর চুল্লিটি ঢেকে রাখার জন্য এটা এখানে আনা হয়। চুল্লির আশেপাশের এলাকাটি 30 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে চারদিকে খালি করে দেওয়া হয়েছিল। একটি পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকার গাছপালা এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে, আর কিছু বন লাল হয়ে গেছে। চেরনোবিল এখনো একটি শূন্য ভূতের শহর। এটা লাল বন। এটা খুবই দূষিত এলাকা। এই লাল বনটি ছিল একটি পাইন বন, যা খুব উচ্চমাত্রা রেডিয়েশনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব গাছই আদা হলুদ রং ধারণ করলো। এটা অতিক্রম করলে মান 100-তে পৌঁছায়। এলাকাটি রেডিয়েশনে পরিপূর্ণ। সাইনবোর্ডটা দেখুন, এটি পারাপার হওয়া যাবে না। এটি বিশ্বের সবচেয়ে তেজস্ক্রিয়তা দূষিত এলাকা। দেখুন, এটা লাল বন। তো ওদিকে আপনি শত শত এমনকি হাজার হাজারও পরিমাপ করতে পারবেন। সত্যি যাওয়া যাবে না? হ্যাঁ, আর এগোবো না।
এই সব গাছই রেডিয়েশনে আক্রান্ত, তাই এগুলো কেটে ফেলতে হয়েছিল। তারা বলল এগুলো খুবই ক্ষুদ্র আর প্রায় অদৃশ্য উপাদান। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। আমরা এই এলাকার যত কাছে যাব, দেখুন সাথে সাথে 8 হয়ে গেল। 7.7। আমরা এখানে 1 ঘন্টার বেশি থাকলে রেডিয়েশন আমাদের পোশাকে লেগে থাকবে। সোভিয়েত ইউনিয়নের মানুষ চুপচাপ থাকতো, তারা গোপনীয়তা অবলম্বন করত, নইলে কেজিবি আপনার বাড়িতে আসবে আর আপনাকে সাইবেরিয়ার কোথাও নিয়ে যাবে। তাই মানুষ গোপনীয়তা রক্ষা করত, আর তারা যে অদ্ভুত জিনিসগুলো দেখছে তা নিয়ে কিছুই বলতো না। যত কাছে আসবে তত এটা স্পর্শ ছাড়া শব্দ শুরু করবে আর আপনাকে জানাবে যে বিকিরণের মাত্রা বেড়ে যাচ্ছে। আপনি কতক্ষণ থাকবেন তার উপর নির্ভর করে আসলে এই বিপর্যয়ের মাত্রা কতটুকু। 100-এর কাছাকাছি এই জায়গায় থাকা ভালো হবে না। অনেক। হ্যাঁ, মিনিট আর ঘন্টা। এটা প্রিপিয়াত বন্ধুরা, যা চেরনোবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর যখন আপনি চেরনোবিলের কথা শুনবেন। হ্যাঁ, কারণ এতে খুব বিষাক্ত উপাদান আছে, যেমন ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিনিয়াম, আর আপনার পোশাক অথবা জুতায় উপাদানগুলো লেগে যাওয়ার সুযোগ আছে। এটি প্রথম শহর যা প্রথম 40 ঘন্টার মধ্যে খালি করা হয়েছিল। বলা হয়েছিল 3 দিন পরে সাময়িকভাবে তাদের ফেরত দেওয়া হবে। তারপর তারা 1986 সাল থেকে এখন পর্যন্ত আর ফিরে আসেনি। এই শহরটি সম্পূর্ণ পরিত্যক্ত, কেউই থাকে না এখানে, চাইলেও কেউ থাকতে পারবে না। একটা অ্যামিউজমেন্ট পার্কও ছিল, আপনাদেরকে দেখাবো। কিন্তু এই শহরটা সম্পূর্ণ পরিত্যক্ত। হ্যাঁ, পুরো শহরটাই পরিত্যক্ত, এখানে কেউ থাকে না। এই যেন এক ভূতের শহর। এটি একটি ভূতুড়ে শহর যেখানে কোনো বাসিন্দা নেই। জাপানের কথা মনে আছে? এখানেও একই অবস্থা, কিন্তু এটা আরো বৃহত্তর পরিসরে। এখানে অ্যাপার্টমেন্ট, বিল্ডিং দেখতে পাচ্ছেন, এমনকি সর্বত্র সোভিয়েত ইউনিয়নের চিহ্নও দেখতে পাবেন। এটা একটা বিনোদন পার্ক। এই শহরটি সবচেয়ে বিপজ্জনক কারণ এটা 4 নম্বর চুল্লির খুব কাছে। জিনিসপত্র মাটিতে রাখা যাবে না, কারণ রেডিয়েশন এলিমেন্ট তো থাকতে পারে। আমাকে মাটিতে বসতেও নিষেধ করেছেন। এখন এমনটা কেন করছে? কিট মনে হয় এখন অনেক বেশি রেডিয়েশন হচ্ছে। এই যে ভবনটা দেখুন, এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের সময়কার। দেখুন, সম্পূর্ণ পরিত্যক্ত। এখানে রেডিয়েশনের মাত্রা খুবই বেশি। এই ভবনে প্রবেশ নিষিদ্ধ বলে একটি সাইনবোর্ডে লেখা আছে। জাপানে যা করেছে তা করা যাবে না। ভূতের শহর বন্ধুরা।